আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো রাজশাহী বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। সারা দেশের স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং উপ উপাচার্য নিয়োগে প্রাধান্য দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। মোট 55টি বিশ্ববিদ্যালয়ের 17 জন উপাচার্য নিয়োগ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে। অন্যদিকে 4 জন উপ উপাচার্য নিয়োগ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে। শুধু কি উপাচার্য, এর পাশাপাশি পিএসসি চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য, ইউজিসি চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য নিয়োগেও এগিয়ে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বৈষম্যের শিকার হয়েছেন বলে মনে করছেন শিক্ষকরা। 2021 সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ কাজ করে গবেষকদের নানা ইস্যুতে। গবেষণার মান বাড়ানো সহ বিভিন্ন সমীক্ষায়ও অংশ নেয় সংগঠনটি। সম্প্রতি এই গবেষণা সংসদের এক সমীক্ষায় দেখা গেছে 5 আগস্টের পর দেশের 55টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য উপ উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে, যাদের মধ্যে 21 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক। এছাড়াও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও 3 অধ্যাপক নিয়োগ পেয়েছেন। প্রশাসক হিসেবে এ বিপুল পরিমাণ শিক্ষক ও গবেষক শুধু একটি বিশ্ববিদ্যালয় থেকে নেয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। যারা এই সমীক্ষা সামনে এনেছেন সেই শিক্ষার্থীরা বলছেন, নিজ বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক যখন অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্বে নিয়োগ পেয়ে চলে যান, তখন সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েন তার তত্ত্বাবধানে থাকা শিক্ষার্থীরা। আমরা যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাই তাদের এই কাজটাও, যেটা সুপারভাইজার রিলেটেড কাজ থাকে বিভিন্ন, সেগুলো আমরা ঠিকমতো আসলে জোগাড় করতে পারবো না যদি আমাদের কারেন্ট সুপারভাইজার এখানে না থাকেন। সে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন, আমি যদি কোনো একটা গবেষণার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হই, ওনাকে আমি ডাইরেক্টলি জানাতে পারি না। যদি কোনো ল্যাব বেসড গবেষণা হয় তাহলে তো সেটার সমস্যা আরও বেশি, কারণ সেটা যদি আমার সুপারভাইজার আমাকে হাতে কলমে না করে দেন তাহলে তো আমার সেটার ভালো মতন কাজ হবে না। ভালো ভালো মানের শিক্ষকরা বা মেন্টররা চলে যাচ্ছে, তখন ছাত্ররা আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে যে একজন মেন্টর অবশ্যই দরকার আমি বাইরে যাওয়ার জন্য, কারণ উনি আমাকে সুপারভাইজ করবে বা ইনস্ট্রাকশান দিবে আমি বাইরে যাওয়ার জন্য মানে কি করা উচিত বা কিভাবে যাব। ঠিক আছে, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে বড় ধরনের একটা আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষক ও গবেষক মনে করেন, সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি প্রভিসি নিয়োগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেশি প্রাধান্য দেয় একদিকে যেমন বৈষম্য দেখা দিয়েছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতিকালে যেটি দেখা যাচ্ছে যে অনেক গবেষককে আবার প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে, আবার প্রশাসক হিসাবে অনেককেই নিয়োগ হচ্ছে যাদের আবার গবেষণার অভিজ্ঞতাও নাই। কিন্তু বিশেষ করে যে ক্ষতিগ্রস্ত যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাপক সংখ্যক শিক্ষককে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি এবং প্রভিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ আমরা জানি যে ল্যাবের প্রধান যে গবেষক, তাকে যদি ওই ল্যাব থেকে সরিয়ে প্রশাসক হিসেবে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় তাহলে ওই ল্যাব এবং ল্যাবের স্টুডেন্টরা এবং ওই বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনারা যদি বিশ্ববিদ্যালয়গুলোর কথা চিন্তা করেন তাহলে স্বীকার করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশের ভিতরে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, এবং সেই অনুপাতে সেখান থেকে কিছু মানুষ যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রো ভাইস চ্যান্সেলর হবেন, এর ভিতরে খুব আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু একই সাথে অনেকেরই মনে হয়েছে যে প্রপোর্শনটা আনুপাতিক হারে অনেক ডিসপ্রপোর্শনেট হয়ে গেছে আর কি। তো এরকম একটা জেনারেল ফিলিং তো আছে আসলে, কারণ আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে এবং সেখানেও অসম্ভব যোগ্যতা সম্পন্ন মানুষ আছে। আমরা কিন্তু এই আন্দোলনটা করেছি আসলে সকল ধরনের বৈষম্যটাকে নিরসনের জন্য। সেখানে এত ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে এবং সেখানে অনেক যোগ্য শিক্ষক রয়েছেন। তা থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় থেকেই যখন এভাবে দেওয়া হয় তো সেটাও এক ধরনের বৈষম্যই তৈরি করেছে। তাহলে সেটাকে সরাসরি যে আমি যে রক্ত দিলাম, আমাদের যে শ্রম গেল, তাহলে সেটার বিরুদ্ধে চলে গেল। তো এটা আসলে ছাত্র শিক্ষক কারো কাছেই কাম্য ছিল না বা এটা কেউ ওইভাবে কামনা করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন ঢালাওভাবে উপাচার্য নিয়োগ করায় সমালোচনা বেশি হয়েছে বলে মনে করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, এর ফলে পুরনো বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকগণ তাদের মূল্যায়ন পাননি। যদি এত সংখ্যায় একটি বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের পদায়ন না করে যদি যে সমস্ত পুরাতন বিশ্ববিদ্যালয় যাদের পথ চলা হয়তো 20 বছর 25 বছর 30 বছর
নিশ্চিতভাবে সেখানে সিনিয়র শিক্ষক রয়ে গেছেন, যদি তাদের মধ্য থেকে নিয়োগটা দেওয়া হতো তাহলে আজকে যে সমালোচনাটা হচ্ছে সেই সমালোচনাটা হয়তো এড়ানো যেত। অন্যদিকে সুশাসন নিয়ে কাজ করা এই অধ্যাপক মনে করেন, বর্তমানে রাজনৈতিক লেজুরবৃত্তি থাকায় ভিসি প্রভিসিরা তাদের দক্ষতা প্রদর্শন করতে পারেন না। এক্ষেত্রে মূল্যবোধ ও আদর্শিক পরিবর্তনের ওপর জোর দিচ্ছেন তিনি। সরকারের এই ধরনের আচরণ প্রত্যাশা করতে পারে না। আমরা আশা করছি যে বৈষম্য রোধ হবে। সেখানে বৈষম্য যদি সৃষ্টি হয় তাহলে সেইটা আমাদের ক্ষেত্রে মানে ক্ষতিকর, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও ক্ষতিকর। আমার মূল্যবোধের চেঞ্জ দরকার, আমার আদর্শিক চেঞ্জ দরকার। আদর্শিক চেঞ্জটা কোনটা? আমি একজন শিক্ষক, আমি বিশ্ববিদ্যালয়কে ভালো চোখে দেখব। আমি একজন শিক্ষক, আমার প্রধান কাজ হচ্ছে একটা ছাত্রের মধ্যে প্রত্যাশার জায়গা সৃষ্টি করা। আমি একজন শিক্ষক, আমার কাজ হচ্ছে একজন ছাত্রকে শেখার প্রতি ভালোবাসা তৈরি করে দেওয়া। শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন থেকে দেখা যায় 10 ডিসেম্বর পর্যন্ত 47টি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 45টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17 জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3 জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 2 জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একজন করে শিক্ষক অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 1971 সালের 16 ডিসেম্বর এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের বুকে এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। কাজের মাধ্যমে ভালোবাসতে হবে দেশকে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে কোথায়? 16 ডিসেম্বর সহ অন্যান্য দিবসগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঢাকঢোল পিটিয়ে উদযাপন করা হলেও এখনও অযত্ন এবং অবহেলায় পড়ে রয়েছে জয়পুরহাটের আক্কেলপুরের 3টি গণকবরের 2টি। সঠিক সংরক্ষণের অভাবে বন জঙ্গলে পরিণত হয়েছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মুক্তিযুদ্ধের গণকবর 2টি। শুধু বিশেষ দিবসের আগেই পরিষ্কার করা হয় গণকবর 2টি। এছাড়া সারা বছরই পড়ে থাকে অযত্নে অবহেলায়। বাড়ির পাশে গণকবর বুঝছেন, তো আমরা তো অনেক দিন থেকে শুনতেছি যে এটা আপনার করবে, মহাভাবি করিচ্ছে কাজ কাম করার জন্য, কিন্তু কাজ করিচ্ছে না। আর এই 13 ডিসেম্বরে আসলে আপনি সাপটাপ করে, তাছাড়া সারা বছর এরকমই থাকে। এখানে আমরা এই খোকন মুক্তিযোদ্ধার এদের জন্য আমরা ভালোভাবে তাদের প্রতিষ্ঠানে আমরা এখানে চাই। মুক্তিযুদ্ধের স্মৃতিময় এই গণকবরের পাশে সরকারিভাবে একটি সাইনবোর্ড টাঙিয়ে খালাস। এ অবস্থান পরিবর্তনের দাবি মুক্তিযোদ্ধাদের। বেলামাঠের যে গণকবরটা আছে এখানে মানে যে প্রাথমিক পর্যায়ে এখান থেকে উপজেলা পরিষদ থেকে এখানে ঘেরাও করে একটা স্মৃতি ছোটোখাটো একটা স্মৃতিস্তম্ভ দেওয়া হয়েছে এবং প্রতি বছর এখানে সেটা পালন করা হয়, জিয়ারত করা হয়, দোয়া করা হয়। তারপরে সেই বেলার মাঠে আবার হয়, একটা আলোচনা সভাও হয়। 16 ডিসেম্বর 26শে মার্চ আমরা জিয়ারত করি, দোয়া করি তাদের জন্য। এবং মুক্তিযোদ্ধাদের যে গণকবর রয়েছে, মুক্তিযোদ্ধা যে কবরস্থান রয়েছে এবং পশ্চিম আমুরটার দক্ষিণ দিকে, সেটা তো আমরা জিয়ারত করি, দোয়া খার করি আর কি। আমাদের দাবি ছিল ভালোকে স্মৃতিসৌধ করা, বেলার মাঠের স্মৃতিসৌধটা ভালোকে করার কথা ছিল, কিন্তু সেখানে এখন সেটা করা হয়নি। বরাবরের মতো এবারও গণকবর সংস্কারের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এখানে 3টি বধ্যভূমি রয়েছে, এর মধ্যে 2টি বধ্যভূমির কাজ সমাপ্ত হয়েছে, যেখানে উপজেলা প্রশাসন এবং মুক্তি বিষয়ক মন্ত্রণালয় থেকে যেই বরাদ্দ ছিল সেটি দিয়ে কাজ হয়ে সেটি সম্পন্ন করা হয়েছে। এবং ইতিমধ্যেই যে আরেকটা বধ্যভূমি যেটা রয়েছে তার বরাদ্দ চলে এসছে আমাদের কাছে। এবং কিছুদিন পূর্বেই গণপূর্ত বিভাগ এসে সেটা সরজমিনে পরিদর্শন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্যাররা এখানে আসেন এবং অচিরেই এটা একটি দৃষ্টিনন্দন বধ্যভূমির জন্য বাজেট দেওয়া হবে এবং সেটার জন্য প্রয়োজনীয় কাজকর্ম চলমান রয়েছে। 16 ডিসেম্বর বাংলাদেশ হানাদার মুক্ত হলেও জয়পুরহাটের আক্কেলপুরের স্বাধীনতা আসে 1971 সালের 13 ডিসেম্বর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা, অথচ 5 বছর আগে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ করা হলেও সেটি কোনো কাজে আসছে না। দুর্গন্ধ আর নানা জীবাণু ছড়িয়ে পড়ছে আশপাশে, এতে ক্ষুব্ধ পৌর নাগরিকরা। খোলা আকাশের নিচে ময়লা ফেলছে খোদ পৌর কর্তৃপক্ষ, ভরাট হয়ে গেছে সড়কের একাংশ।
অথচ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৩ কোটি টাকায় ৫ বছর আগে নির্মাণ করা হয় আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল্ড, কিন্তু নানা জটিলতায় পড়ে আছে এটি। আধুনিক এই ল্যান্ডফিল্ডে ৪ টন বর্জ্য পরিশোধিত হয়ে উৎপাদন হওয়ার কথা ছিল জৈব সার, কিন্তু উল্টো এটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পৌরসভার কোনো গুরুত্বই নাই, এটা ফাঁকা একটা জায়গা, ফাঁকা জায়গায় তারা সারা শহরের মল নিয়ে এসে এই আবর্জনা নিয়ে এসে এখানে ফেলে এবং এটা থেকে পরিবেশ নষ্ট হচ্ছে। জায়গাটায় বিশ্রী একটা দুর্গন্ধ হয় এবং এই দুর্গন্ধের কারণে এলাকার মানুষ প্রতিষ্ঠিত। তাছাড়া পাশে একটা পুলিশ লাইন আছে, তারাও এখানে যে দুর্গন্ধ পায় এটা তাদের একটা অভিযোগ বলে আমরা তাদের মুখ থেকে শুনি। নগরের জীবনে বা পৌরসভার যে মানুষ আমরা আছি, যে দেখি যে ময়লা আবর্জনা যেটা হচ্ছে, পৌরসভার যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু উন্মুক্ত আছে এবং আমরা জানি যে গত ৫ বছর আগে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য পরিশোধনাগার একটা হয়েছে, কিন্তু সেটা এখন পর্যন্ত কার্যকরী কোনো কিছু হচ্ছে না। দুর্গন্ধে পাশ দিয়ে হাঁটাই যেন দায়। পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। বর্জ্য পরিশোধন না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। এজন্য পৌর কর্তৃপক্ষের গাফিলতিকেই দুষছেন তারা। কোটি কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার যে বর্জ্য পরিশোধনাগার, চাঁপাইনবাবগঞ্জ শহরের অদূরে পৌরসভার মধ্যে হরিপুর নামক জায়গায়, সেটি আসলে নাগরিকদের কোনো কাজেই আসছে না। এর ফলে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে যে কোনো সাধারণ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। যে জিনিসটা এত ব্যয় করে নির্মাণ করা হলো, অথচ এটা সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে কার্যকর থাকছে না, মানুষ ব্যবহার করতে পারছে না, অর্থাৎ মানুষের সুফল পাচ্ছে না। এটা কিন্তু আসলে রাষ্ট্রীয় একটা অর্থের অপচয় বলতে পারি আমরা জেনেছি যে কুষ্টিয়ায় এই ল্যান্ডফিল্ডের মাধ্যমে বায়োগ্যাস, জৈব সার উৎপাদন হচ্ছে, যা এলাকাবাসীর উপকার হচ্ছে। আমাদেরও এটা হওয়ার কথা ছিল। আমরা এই দুর্ভাগ্যবশত আমাদের পোড়া কপাল, আমরা সবসময় পিছিয়ে থাকি। আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ এর ব্যবস্থা গ্রহণ করবে এবং নবাবগঞ্জ পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। দুটি ক্ষতি তো অবশ্যই আছে। প্রথমত হচ্ছে যে পরিবেশ দূষণ, এবং পরিবেশ দূষণের ভিতরে অন্যতম হচ্ছে যে বায়ু দূষণ। কারণ আমরা জানি যে ময়লা আবর্জনা যদি দীর্ঘদিন এক জায়গায় পড়ে থাকে, সেখানে সেগুলি রাসায়নিক বিক্রিয়া হয়, বিক্রিয়া থেকে দুর্গন্ধ প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে। এই দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে বায়ু দূষণ প্রচুর পরিমাণে হয় এবং এই বায়ু দূষণ যখন প্রচুর পরিমাণে হয় তখন কিন্তু বিশেষ করে আমাদের যারা বয়স্ক মানুষ আছেন অথবা শ্বাসকষ্টজনিত বিভিন্ন অসুখে যারা আগে থেকেই ভুগছেন, তীব্র গন্ধ কিন্তু তাদের সেই কষ্টটাকে আরো বাড়িয়ে দিতে পারে। ল্যান্ডফিল্ডে কেন চালু হচ্ছে না সে বিষয়ে কোনো সদুত্তর নেই পৌর কর্তৃপক্ষের কাছে। জানান এটি চালুর কোনো পরিকল্পনাও নেই তাদের। সমস্যা মোকাবিলায় জনগণ ও পৌর কর্তৃপক্ষ উভয়কেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শহর পরিকল্পনাবিদরা। জনগণকে হাউস টু হাউস আমরা ওই ডাস্টবিন দিয়েছিলাম 2টো করে ফ্যামিলি ইউজের জন্য, একটা পচনশীল দ্রব্য রাখার জন্য, একটা অপচনশীল। তো সেইখানে সোর্সে এই উৎসেই যদি আমি ফ্যামিলি থেকে যে ইয়েগুলো পাইতাম, আমরা পৃথকীকরণভাবে বর্জ্যগুলো পাইতাম, তাহলে আমার যেটা পচনশীল সেইটা আমরা দাঁড়িয়েপুর ল্যান্ডফিলে ফেললে আমার নিজের পক্ষে আমরা ম্যানুয়াল যে সার তৈরির প্রক্রিয়া বা একটা সেটা আমরা করতে পারতাম। কিন্তু ওই ইয়েটা না পাওয়াতে, আমরা পৃথকীকৃত যে বর্জ্যটা সেটা না পাওয়াতে আমরা কোনো করতে পারছি না, কাজে লাগাতে পারছি না, শুধু এটা ভাগাড়ের মতোই হচ্ছে। পরিবার থেকে, হাউস হোল্ড লেভেল থেকেই আমরা যদি পচনশীল এবং অপচনশীল বর্জ্যগুলোকে আলাদা করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে পচনশীলগুলা শুধু ল্যান্ডফিলে যাবে আর যেগুলো অপচনশীল সেগুলোকে রিসাইক্লিং করা বা এগুলাকে রিডিউস করা, এই পরিকল্পনাগুলো যদি নিয়ে আসা যায় তাহলে আমাদের যেটা নির্মাণ করা হয়েছিল যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে, সেটা পূরণ করা সম্ভব। তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় 2020 সালে নির্মাণ করা হয় আধুনিক স্যানিটারি ল্যান্ডফিলটি, যাতে প্রতিদিন 25 টন বর্জ্য পরিশোধনের কথা ছিল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নাটোরের চলন বিলে কচুরিপানায় ব্যাহত হচ্ছে ইরি ধান রোপণ। চলতি মৌসুমের সিংড়া উপজেলায় 10,000 হেক্টর জমির কচুরিপানা সরাতে খরচ হবে অন্তত 4 কোটি টাকা। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে সময় নষ্ট হচ্ছে কৃষকদের। বিস্তীর্ণ মাঠ জুড়ে ছেয়ে আছে কচুরিপানা।
এবার বর্ষার পানি শুকিয়ে গেলেও চলন বিল থেকে সরেনি কচুরিপানা, যা সরাতে ব্যস্ত নাটোরের সিংড়া উপজেলার কৃষকেরা। এ কাজ শেষে বোরোর বীজ তোলা তৈরি ও রোপণের কাজে নামবেন তারা। প্রতি বিঘা জমির কচুরিপানা তুলতে খরচ 3 থেকে 5,000 টাকা। বীজতলা তৈরির আগে কচুরিপানা সরাতে কৃষকদের যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে সময়। কইসে আসার কারণে আমার নিজস্ব 13 বিঘে সাফ করতে এই কইসিয়া হচ্ছে যে পরিষ্কার করতে মানে পোলটা রাখতে শুকাতে আমার 20,000 টাকা গেছে। এখন পোড়ানে লাগবি, এই কইসিটা আবার আগুন দিয়ে পোড়ানোর পর পরিচর্যা হওয়ার পর জমি আবাদে যাব। প্রতি বিঘাকে 1,000 টাকা খরচ হচ্ছে বর্তমানে পোলটাইতে। তাহলে আমরা কৃষক এই আবাদ বুনাদ করতে এতে আমাদের সংসারের অননুক ঘাটতি হচ্ছে। কচুরিপানা সাফ করতেই আমাদের টাকাগুলো খরচ হয়ে যায়, তাহলে আমরা চলবো কিভাবে আর খাবো কি? আমাদের এই যেন বড় মৌসুম ইরির এমন যেন কইসে এসে সব মনে করেন সব জমি লোড হয়ে গেছে। এমন ধরেন কামলার আমার এদিকেই কামের লোকেরও খুব ক্রাইসিস, ধরেন 500, 600, 700 টাকা দিন কামলা নিয়ে এসব সাফ করেছি। এখন আমরা তো এইভাবে ধরেন খুব ক্ষতিগ্রস্ত। কচুরিপানার কারণে কামলা যাইতেছে জমিতে বেশি, আর খরচ কান্তি বেশি হইতেছে, যার কারণে ধানের দামও আমাদের পোষাইতেছে না। ডবল ফাইট খরচ, আমাদের ওষুধ দেওয়া তা এই ঘাস মরিচ্ছে না, এই সাম বুঝছেন, এই ডবল খাটনি করা লাগছে। বিভ্রান্ত আছি, কষ্টে আছি। এখন যদি সরকার সহায়তা যদি আমাদেরকে একটু হেল্প করে আমরা খুব খুশি হব। স্থানীয় কৃষি বিভাগ জানায়, চলতি বড় মৌসুমে সিংড়া উপজেলার প্রায় 10,000 হেক্টর জমিতে আটকে থাকা কচুরিপানা সরিয়ে চাষের উপযোগী করতে কৃষকদের অতিরিক্ত অর্থ গুনতে হবে প্রায় 4 কোটি টাকা। কৃষক ভাইদের আমরা পরামর্শ দিচ্ছি। আমরা সবাই জানি যে চলন বিল অধ্যুষিত এলাকায় অনেক সময় কচুরিপানা থাকে। এই কচুরিপানার জন্য আবাদ যাতে ব্যাহত না হয়, এই জন্য কৃষক ভাইদের আমরা পরামর্শ দিচ্ছি, আপনার জলাবদ্ধ জায়গা থেকে কচুরিপানাগুলো উঠে নিয়ে জমিতে শুকায় পুড়াই ফেলবেন। কারণ আমরা জানি যে এই কচুরিপানা যদি পুড়িয়ে ছাই হয়, এটা হচ্ছে জৈব সার, এবং জৈব সার ব্যবহার করলে জমির উর্বরতা বৃদ্ধি পায়, ফলে ফলন বেশি পায়। তাই কৃষক ভাইদের আমরা বলবো যে আপনারা এই কাজ চলমান রাখবেন, আমরা সার্বিক সহযোগিতা করব। আমাদের লক্ষ্য হচ্ছে কৃষকদের বেশি ফলন ফলানো। চলতি বড় মৌসুমে সিংড়া উপজেলায় 36,000 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একটা সময় পবিত্র কোরআন হাতে লেখার প্রচলন ছিল, কিন্তু ছাপাখানা আবিষ্কারের পর হাতে লেখার এই প্রচলন অনেকটাই উঠে গেছে। ডিজিটাল এই যুগে মাত্র 14 মাসে পুরো কোরআন শরীফ হাতে লিখে তাক লাগিয়ে দিয়েছেন বগুড়ার সামিহা সিনহা। 9.5 বছর বয়সী সামিহা বগুড়ার আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুলের 3য় শ্রেণীর শিক্ষার্থী। 9.5 বছর বয়সী সামিহা সিনহা বর্তমান সময়ের ছেলে মেয়েদের থেকে একটু আলাদা। পড়াশোনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও কোরিয়ান মার্শাল আর্টের পাশাপাশি নিয়মিত নিজ হাতে কোরআন লিখে সময় কাটে তার। এরই মধ্যে মাত্র 14 মাসে নির্ভুলভাবে পবিত্র কোরআন হাতে লিখেছে সে। তার দৃষ্টিনন্দন হাতের লেখা দেখলে যে কারোই চোখ আটকাবে। একদিন মেয়ের সুন্দর হাতের আরবি লেখা চোখে পড়ে বাবার। এরপর তিনি মেয়েকে পবিত্র কোরআন লিখতে উদ্বুদ্ধ করেন। 2023 সালের অক্টোবর মাসের শেষের দিকে কোরআন লেখা শুরু করে সামিহা। তখন তার বয়স 8.5 বছরেরও কম। গেল 18 ডিসেম্বর 30 পারা পবিত্র কোরআন নিজ হাতে লিখে শেষ করে সে। ওর নামটা লিখছে খুব সুন্দর করে, লেখাটা এত সুন্দর লাগলো। আমি বললাম যে তুমি কোরআন শরীফ লিখতে পারবে? তো বললো যে হ্যাঁ পারবো। তার কনফিডেন্স আমাকে অবাক করলো। আমি বলছি ঠিক আছে, আমি তোমাকে তাহলে খাতা আনিয়ে দেবো, তুমি লিখবা। তো সে বিভিন্ন কাজের মাঝে অল্প অল্প করে লিখতে লিখতে গত পরশুদিন তার লেখা বলতেছে আমি সমাপ্ত। মানে ব্যাপারটা আমার কাছে খুব আনন্দদায়ক। বগুড়া শহরের নিশিন্দারা নুরানি মোড়ের বাসিন্দা আরিফুজ্জামান ও সোনিয়া খাতুনের ছোট সন্তান সামিহা সিনহা। আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী সে। সামিহার এমন কীর্তিতে দারুণ উচ্ছ্বসিত স্বজনরা। আমি আমার নাম আরবি দিয়ে লিখে বাবাকে দেখাইছিলাম। তারপর বাবা বলল, তুমি কি কোরআন শরীফ লিখতে পারবে নাকি? তখন আমি হ্যাঁ বললাম। তারপর থেকে আমি লেখা শুরু করি। আমার লিখতে অনেক ভালো লাগতো। আস্তে আস্তে লিখতে লিখতে আমি
সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত লিখে শেষ করেছি। এখন আমার অনেক ভালো লাগছে। আমার এটা লিখতে 1 বছরের বেশি সময় লেগেছে। ওই আমাদের বাসার একমাত্র মেয়ে, সেদিক দিয়েও আমরা মানে খুব খুশি। সামিহার আরবি লেখার হাতেখড়ি হয় গৃহশিক্ষক হাফেজ আবদুল্লাহ মামুনের কাছে। কোরআন লেখার শুরু থেকেই যিনি সামিহার লেখা আরবি বানান যাচাই করেছেন। সবশেষে পুরো লেখাটাই আবার পুনর্নিরীক্ষণ করেছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল জব্বার। কওমি মাদ্রাসার ছাত্রীদের চাইতেও ভালো লেখা, আমার চাইতেও ভালো লেখা হয়েছে তার। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করছি সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত প্রতিটা সূরার মানে আয়াতের সংখ্যা, রুকুর সংখ্যা এবং কোথায় অবতীর্ণ হয়েছে এ বিষয়ে আমি দেখভাল করেছি, দেখেছি। সামিহার পুরো কোরআন হাতে লেখার এই উদ্যোগকে প্রশংসায় ভাসিয়েছেন ইসলামী গবেষকরা। একটি ছোট্ট মেয়ে ক্লাস 3-তে পড়ে, জেনারেল শিক্ষা শিক্ষিত হচ্ছে, মাদ্রাসায় পড়েনি, তারপরেও সে কোরআন লিপি সে নিজের হাতে লিখেছে। এটা আল্লাহ প্রমাণ করিয়ে দিলেন যে কোরআনকে ধ্বংস করার কোনো উপায় নেই। পৃথিবীতে যদি নতুন করে আবার মানুষ আদিম যুগে ফিরে যায়, তারপরেও মুসলমানদের বাচ্চারা কোরআন আবার নিজ হাতে লিখে কোরআনের ব্যবস্থাপনা সঠিক রাখবেন এবং আল্লাহ এটার সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব ভারের একটি অংশ আজকের সামিয়া সিনা পালন করেছে। আমরা বাংলা ভাষা যেটা দাড়ি, কমা বা ওয়াকফ বলি, রুকু সব কিছু জের জবর সহ খুবই সুন্দরভাবে লিখেছে, যেটা আমরা খুবই আশ্চর্য বোধ করছি। এবং এটা মূলত কোরআনের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এবং ধর্মীয় শিক্ষা এবং পারিবারিক ধর্মীয় শিক্ষার যে একটা বিষয়, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন থেকে প্রতি বছর অন্তত একটি কোরআন হাতে লিখতে চান সামিহা সিনা। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতি শুক্রবার আয়োজন করা হয় ব্যতিক্রমী এক মেহমানদারির। একজন ইউটিউবার তার ইউটিউবের আয়ের একটা নির্দিষ্ট অংশ দিয়ে সমাজের অসহায়, দরিদ্র এবং দুস্থ মানুষদের ভালো ভালো খাবার খাওয়ান, যা ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে মানুষের। ব্যতিক্রমে মেহমানদারি দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান উৎসুক মানুষজন। সকাল থেকে চলছে রান্নার কাজ। বড় হাঁড়িগুলোতে রান্না হচ্ছে প্রায় 400 থেকে 500 মানুষের খাবার। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতি শুক্রবার আয়োজন করা হয় বিশেষ এই আপ্যায়নের, যেখানে অতিথি হিসেবে আসেন সমাজের দুস্থ আর অসহায় মানুষরা। ব্যতিক্রমী এই মেহমানদারি দীর্ঘ প্রায় 5 বছর ধরে চালিয়ে আসছেন ইউটিউবার রফিকুল ইসলাম মানিক, যিনি ই মানিক নামেই বেশি পরিচিত। প্রথমে স্বল্প পরিসরে শুরু করলেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে মেহমানের সংখ্যা। আমি তো গরিব মানুষ, আমি কিনা খেতে পারি না। মনে হয় যে মাংস দিছে, ভাত দিছে, ডাউল দিছে, পায়েস দিছে, আবার সময় মিষ্টিও দেয়। খুব সুন্দর খাওয়া হয়েছে আমাদের। গুইরা খায়, সোনা মানিক ভালোই দেয়, খাইবার দেয়, ভালোই খাওয়ায়। আল্লাহ যা খাওয়ায় হাজার হাজার শুকুর, লোক ভালো আছে। দই, তাওয়াতে মিষ্টি, মাংস দেয়, ভাত দেয়, ডাউল দেয়, ভালোই খাবার দেয়। আমার গরিব হিসেবে ভালোই সাহায্য করে। সে মাংস দিছে, ভাত দিছে, ডাউল দিছে, পানির বোতল দিছে, খাওয়া ভালোই দিছে। আবার একটু পর দই দিব, পায়েস দেয়। এখানে গরিব মানুষ, আমরা কিনে খাইবার পারি না, ভালোই দান করতেছে। প্রতি শুক্রবারে এই আয়োজনটা করে আর কি। তো আমাদের যে এইসব রান্নাবাড়ি করে যে মানুষ অসহায় ব্যক্তিদের মাঝে যে তুলে দেই, এবং এটা করে আমাদের খুব ভালো লাগে এবং তাদেরকে নিয়ে প্রতি শুক্রবার আমাদের এই আয়োজনটা থাকে। অসহায় মানুষের মাঝে নিজ হাতে তাদের যে বাবুর্চিগুলো আছে তাদের মাধ্যমে খাবার তৈরি করে পরিবেশন করে, এটা একটা মহতি উদ্যোগ বলা যায়। একবেলা ভালো খাবার খাওয়ার সামর্থ্য যাদের নেই, তারা এই সপ্তাহে একদিন ভালো মন্দ খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন। খুব কষ্ট করেছি, ক্ষুধার জ্বালা বলতে পারি না। ঠিক তখনই মহান সৃষ্টিকর্তার দরবারে একটা ফরিয়াদ ছিল যে কখনো যদি কোনো ধরনের সুযোগ সুবিধা হয় এই সমাজের অসহায়, গরিব, দুঃখী যারা পয়সার অভাবে তৃপ্তি সহকারে ভালো খানা খেতে পারে না, তাদেরকে আমি আমার বাড়ির আঙিনায় নিয়ে এসে মেহমানদারি করব। সেই যে শুরু, এখন 2024 সাল অব্যাহত আছে। প্রথমে নিজের ইউটিউব চ্যানেলের আয়ের অংশ দিয়ে শুরু করলেও এখন সমাজের অনেক বিত্তবান তার বিশেষ এই মেহমানদারিতে সহায়তা করছেন বলে জানান এই ইউটিউবার। আজকে আছে গরুর গোছ ভুনা, সাথে আছে বুটের ডাল এবং
সর্বশেষ এই শীতকালীন সবচাইতে মজার যেটি আমি সবাই পছন্দ করি সেটি হচ্ছে পায়েস, গুড়ের পায়েস। চমৎকার গুড় এনেছি সেই নাটোর থেকে, এরপর আমার পাশের গ্রাম থেকে একেবারে দেশি গরুর খাঁটি সাদা দুধ, সেটি দিয়ে পায়েস হয়েছে। মজা করে খাচ্ছে আমার মেহমানরা, আলহামদুলিল্লাহ। সপ্তাহে একবেলা খাওয়ানোর পাশাপাশি অনেক দুস্থ পরিবারকে আর্থিক সাহায্যও করেন তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কারো বয়স 70 বছর, কারো বা 80, 50 থেকে 60 বছর বয়সী অনেকেই এসেছেন। সব বাধা পেছনে ফেলে এক হয়েছেন একদিনে এক জায়গায়। কারো কারোর সাথে দেখা হয়েছে 40 থেকে 50 বছর পর। বন্ধু ও সহপাঠীদের পেয়ে তাই উচ্ছ্বসিত তারা। প্রাণের টানে এমন মিলন মেলা বসেছিল পাকশী রেলওয়ে মাঠে। কারো বয়স 70 বছর, কারো বা 80, একে অপরের সাথে দেখা 40 থেকে 50 বছর পর। এত বছর পর বন্ধু সহপাঠী মেতেছেন বাঁধ ভাঙা আনন্দে। প্রাণের টানে এমনই মিলন মেলা বসেছিল পাবনার পাকশী বিভাগীয় রেলওয়ে মাঠে। পাবনার ঈশ্বরদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে সরকারি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটি 100 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে দুদিনের জমকালো শতবর্ষ উৎসবের আয়োজন করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। ছিল আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ণিল আয়োজন। আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। গল্প আড্ডায় ফিরে যান সেই স্কুল জীবনে। আমি 1969 সালে চন্দ্রপ্রভা থেকে ম্যাট্রিক পাস করছি। মনে পড়ছে আমরা এই যে আমার পাশে আলাউদ্দিন, আমরা স্পোর্টস ম্যান ছিলাম। আমরা তখন স্পোর্টস করতাম, দুষ্টুমি করে একে আরেককে লাইন মেরে ফেলে দিয়ে প্রথমত দিতাম না। সেই আলাউদ্দিন আমার পাশে দাঁড়িয়েছে, আমি আর আলাউদ্দিন একই সঙ্গে স্পোর্টসম্যান ছিলাম চন্দ্রপ্রভার। এটা যে কি আনন্দের, কি যে অনুভূতি, এটা বোঝায় বলা যাবে না। এটা নিতান্তই একটা মনের ব্যাপার। আমরা যখন স্কুল পালায় যেতাম, ক্লাস ফাঁকি দিতাম, তখন মসজিদে বাংলাদেশে ঘুমায় থাকতাম। সবাই এই নিয়ে একটা অতীত স্মৃতি রোমন্থনে খুবই আনন্দ লাগলো এবং এই আনন্দক্ষত স্মৃতি নিয়ে আজকে আবার মাঠে ফিরে আসলাম। দেশ ও দেশের বাইরে থেকে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবার মিলে অন্তত 10,000 মানুষের সমাগম ঘটে। প্রাণের এই মিলন মেলায় যান্ত্রিক জীবনকে কিছু সময়ের জন্য ভুলে বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ করেছেন অনেকে। আমার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হচ্ছে প্রায় দীর্ঘ 40 বছর পর। আমি আসলে আমেরিকাতে প্রায় 20 বছর মতো। তো আমি এই শতবর্ষ অনুষ্ঠানের জন্য খুবই এক্সাইটেড ছিলাম যে আমি এখানে জয়েন করব। তো আমি এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরে আমি নিজেকে খুবই আনন্দ বোধ করছি। এই স্কুলের শতবর্ষ উদযাপন আমাদের সবথেকে পুরাতন স্টুডেন্ট 1954 সালের একজন আমরা পেয়েছি, 58 সালেরকে পেয়েছি। এখন এই যে মিলন মেলায় সকলেই আনন্দিত যে ফেলে আসা দিনগুলোকে ফিরে এনে তারা আনন্দ ফুর্তি একত্রিতভাবে একটা মিলন মেলায় তৈরি করেছে। আসলে আমি উপস্থিত হয়ে আমি আসলে অত্যন্ত অভিভূত। আমি এত বড় অ্যাকচুয়ালি আয়োজন, এটা আসলে আমি না আসলে বুঝতে পারতাম না। এত সুন্দর আয়োজন এবং এখানে এত যে এখানে উপস্থিতি, আমাকে আসলে আমি এখানে উপস্থিত হয়ে আমি নিজেকে গ্রহণ মনে করছি, আমি ধন্য মনে করছি। এমন আয়োজন ছড়িয়ে পড়ুক সবখানে, প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে পড়ুক বন্ধুত্ব ও ভালোবাসার জয়গান, এমনই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন গল্প ভিন্ন স্বাদে আবারও হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।